হ্যালো, আজকে আমরা ক্লাস 10 এর তাপের ঘটনাসমূহ এই চ্যাপ্টারটির দ্বিতীয় নম্বর ক্লাসটি করছি। আর এই দ্বিতীয় নম্বর ক্লাসে আমরা পড়ব কঠিন পদার্থের প্রসারণ। এখন এই কঠিন পদার্থের মোট 3 প্রকারের প্রসারণ হয়। কি কি? এক হচ্ছে গিয়ে দৈর্ঘ্যের প্রসারণ, দুই হচ্ছে গিয়ে ক্ষেত্রফলের প্রসারণ এবং তিন হচ্ছে গিয়ে আয়তনের প্রসারণ। এই তিনটে প্রসারণ নিয়েই আমরা আলোচনা করব। এখানে তোমরা যদি এই দৈর্ঘ্যের প্রসারণটা ভালো করে বুঝে নাও, তাহলে কিন্তু অন্য দুটি প্রসারণ খুব সহজে বুঝতে পারবে। আমরা ফার্স্টে কঠিন পদার্থের দৈর্ঘ্যের প্রসারণ নিয়ে আলোচনা করব এবং এটা মন দিয়ে তোমরা বুঝে নাও। তাহলে কি করব? কঠিন পদার্থের দৈর্ঘ্যের প্রসারণ। এখন এই কঠিন পদার্থের দৈর্ঘ্যের প্রসারণ তিনটি বিষয়ের উপর নির্ভর। কি? এক হচ্ছে গিয়ে প্রাথমিক দৈর্ঘ্য, অর্থাৎ কোনো একটি কঠিন পদার্থের তার প্রাথমিক দৈর্ঘ্য কত, তারই উপর কিন্তু দৈর্ঘ্যের প্রসারণ নির্ভর করছে। দুই হচ্ছে গিয়ে উষ্ণতা বৃদ্ধি, অর্থাৎ ওই কঠিন পদার্থটির উষ্ণতা তুমি কতটা বাড়াচ্ছ, তারই উপর কিন্তু তার দৈর্ঘ্যের প্রসারণ নির্ভর করছে। তিন হচ্ছে গিয়ে উপাদান, অর্থাৎ এই কঠিন পদার্থটি কি উপাদান দিয়ে তৈরি, সেটি লোহা দিয়ে তৈরি না পিতল দিয়ে তৈরি, তারই উপর কিন্তু তার দৈর্ঘ্যের প্রসারণ নির্ভর করছে। এখন এই কঠিন পদার্থের দৈর্ঘ্যের প্রসারণ এই তিনটি বিষয়ের উপর কিভাবে নির্ভরশীল, সেটা এবার আমরা আলোচনা করব। কঠিন পদার্থের দৈর্ঘ্যের প্রসারণ করার সময় আমরা একটি সরু দণ্ড বা তার বিবেচনা করব। এমন একটি সরু দণ্ড বা তার বিবেচনা করলাম যার এই ক্ষেত্রফলের পরিমাণ একেবারে নগণ্য ধরে নেওয়া। অর্থাৎ আমরা এরকম একটি সরু তার বা দণ্ড নিয়েছি যার এই ক্ষেত্রফলের পরিমাণ নগণ্য। এতে সুবিধা কি? এতে সুবিধা হচ্ছে যে যখনই আমি একে হিট দিব, তখন এই সরু তার বা দণ্ডটি একদিকেই প্রসারণ, অর্থাৎ এর কেবলমাত্র দৈর্ঘ্যের প্রসারণ হবে। ক্ষেত্রফল যেহেতু নগণ্য নিয়েছি, সেই কারণে ক্ষেত্রফলের কোনো প্রসারণ হচ্ছে না। সেই কারণে কঠিন পদার্থের দৈর্ঘ্যের প্রসারণের সময় আমরা এমন একটি সরু তার বা দণ্ডের কথা বিবেচনা করব যার ক্ষেত্রফল নগণ্য। এবার মনে করো আমরা এরকম একটি দণ্ডের কথা ভাবলাম, যেই দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্য L1 এবং এর উষ্ণতা T1। এবার আমরা এখানে হিট দিয়েছি, হিট দেওয়ার ফলে এখানে তার দৈর্ঘ্য বেড়ে হয়েছে L2 এবং তার উষ্ণতা হয়েছে T। যেহেতু আমরা এখানে হিট দিলাম, তার দৈর্ঘ্য বাড়লো এবং উষ্ণতাও বেড়েছে, তাহলে T1 এর থেকে কিছুটা বড়। সেইটা বোঝানোর জন্য আমরা লিখে দিলাম T2 গ্রেটার দেন T1। এই দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল? L1। অন্তিম দৈর্ঘ্য কত হলো? L2। তাহলে দৈর্ঘ্য বেড়েছে কত? L2 মাইনাস L1। তাহলে আমরা এখানে লিখছি দৈর্ঘ্য বৃদ্ধি সমান L2 মাইনাস L1। পরীক্ষা করে দেখা গেছে এই দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1 এটা প্রপোর্শনাল হয় L1 এর সঙ্গে, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধিটি প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। যখন উষ্ণতা স্থির, আচ্ছা এই লাইনটা কি বোঝাতে চাইছে? এই লাইনটি বোঝাতে চাইছে যদি আমরা দুটো দণ্ড ধরে নিই, এ একটি দণ্ড এবং বি একটি দণ্ড ধরে নিলাম, এবং দুটোরই
উপাদান একই ধরে নিয়েছি, অর্থাৎ এ দণ্ডটিও পিতল দিয়ে তৈরি, বি দণ্ডটিও পিতল দিয়ে তৈরি ধরে নিয়েছি। এর উষ্ণতাও 30°C ধরলাম, এর উষ্ণতাও 30°C ধরলাম। এবার একেও হিট দিয়েছি, একেও হিট দিয়েছি, দুজনকেই হিট দিয়ে উষ্ণতা আমরা 2 ডিগ্রি করে বাড়িয়েছি। তাহলে এর 30 ডিগ্রি থেকে কোথায় গেছে? 32°C। বি দণ্ডটিও গেছে 30 থেকে 32°C। এই দণ্ডের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম 3 সেন্টিমিটার, এই দণ্ডের দৈর্ঘ্য ধরে নিলাম 5 সেন্টিমিটার। তাহলে আমাদের এই লাইনটা বলছে যদি আমাদের দুটো দণ্ডের উপাদান একই হয়, অর্থাৎ এ দণ্ড এবং আমরা যে বি দণ্ড নিয়েছি দুটোই যেন একই উপাদান দিয়ে তৈরি হয়, তার জন্য আমরা দুটো উপাদানকে কি ধরেছি? পিতল ধরেছি। যদি দুটো দণ্ডেরই উষ্ণতা স্থির থাকে, দেখো দুটো দণ্ডেরই প্রাথমিক উষ্ণতা একই ছিল, দুটো দণ্ডেরই আমি উষ্ণতা 2 ডিগ্রি করে বাড়িয়ে 32 ডিগ্রি করেছি। তাহলে এই লাইনটি বলছে যদি দুটি দণ্ডের উপাদান একই হয়, উষ্ণতা যদি একই থাকে, উষ্ণতা দেখো দুজনের ক্ষেত্রেই একই হয়েছে, তাহলে যে দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্য যত বেশি হবে, তাহলে এই দুটো দণ্ডের মধ্যে প্রাথমিক দৈর্ঘ্য কার বেশি? বি দণ্ডের। তাহলে যে দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্য বেশি তার দৈর্ঘ্য বৃদ্ধিটাও বেশি। তাহলে এ বির মধ্যে বি দণ্ডের যেহেতু প্রাথমিক দৈর্ঘ্য বেশি, সেই কারণে বি দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধিটাও বেশি। অর্থাৎ আমি ধরলাম এ বেড়ে ই থেকে হয়েছে 3.5 সেন্টিমিটার এবং এর 5 থেকে বেড়ে হয়েছে 6 সেন্টিমিটার। তাহলে দেখো এ বেড়েছে কত? 0.5 সেন্টিমিটার বেড়েছে, এ বেড়েছে কত? 1 সেন্টিমিটার। তাহলে কে বেশি বেড়েছে? বি দণ্ড কি বেশি বেড়েছে। তাহলে আমাদের এই লাইনটা কি বলছে আর একবার বুঝে নিই। আমাদের এই লাইনটা বলছে যদি আমরা যে দুটো দণ্ড বা যে তিনটি দণ্ডের কথা বিবেচনা করছি সেই দণ্ডগুলোর উপাদান যদি একই হয়, দুজনের ক্ষেত্রেই আমরা কি নিয়েছি? পিতল নিয়েছি। যদি ওই দণ্ডগুলোর উষ্ণতা যদি স্থির থাকে, দুটো দণ্ডের ক্ষেত্রেই প্রাথমিক উষ্ণতা একই, দুটো দণ্ডেরই আমরা উষ্ণতা একই বাড়িয়েছি, তাহলে যে দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্য বেশি ছিল সেই দণ্ডের দৈর্ঘ্য বেশি বাড়বে। এই দুটো দণ্ডের মধ্যে যেহেতু বি দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্য বেশি, সেই কারণে বি দণ্ডের দৈর্ঘ্য বেশি বেড়েছে। এর বেড়েছে 1 সেন্টিমিটার বেড়েছে, এর বেড়েছে 0.5 সেন্টিমিটার। বোঝা গেছে? এবার আরো পরীক্ষা করে দেখা গেল যে এই দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1 এটা প্রপোর্শনাল টু T2 মাইনাস T1, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধিটা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক কখন? যখন প্রাথমিক দৈর্ঘ্য স্থির। এই লাইনটি কি বলছে? এই লাইনটি বলছে আমরা মনে করো এই লাইনটা বোঝানোর জন্য আমরা দুটো দণ্ড বিবেচনা করলাম, একটা এ দণ্ড এবং আরেকটি বি দণ্ড। দুটোরই উপাদান একই নিয়েছি, এরও পিতল নিয়েছি, এরও পিতল নিয়েছি। এর প্রাথমিক দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ধরলাম, এরও প্রাথমিক দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ধরলাম। এরও উষ্ণতা আমরা ধরলাম 30°C, এরও উষ্ণতা 30°C। উভয়কেই আমি হিট দিয়েছি। হিট দেওয়ার ফলে আমি ধরলাম এ দণ্ডের উষ্ণতা 30 থেকে হয়েছে 40°C এবং বি দণ্ডের উষ্ণতা হয়েছে 30 থেকে 35°C। তাহলে এ দণ্ডের উষ্ণতা বেড়েছে 10 ডিগ্রি, বি দণ্ডের উষ্ণতা বেড়েছে 5 ডিগ্রি। তাহলে এই লাইনটি কি বলছে? এই লাইনটি বলছে আমরা যে দুটি বা যে তিনটি দণ্ডের কথা ভাবছি সেই দণ্ডগুলোর যদি উপাদান একই থাকে, দুজনের ক্ষেত্রে উপাদান আমি কি নিয়েছি? পিতল নিয়েছি। যদি উভয়েরই প্রাথমিক দৈর্ঘ্য স্থির থাকে, উভয়ের ক্ষেত্রেই আমরা 3 সেন্টিমিটার নিয়েছি, তাহলে যে দণ্ডটির উষ্ণতা আমি বেশি বাড়াচ্ছি, যে দণ্ডটির উষ্ণতা বৃদ্ধি বেশি, এই দুটো দণ্ডের মধ্যে
কোনটির উষ্ণতা বৃদ্ধি বেশি, এ দণ্ডটি। তাহলে যে দণ্ডটির উষ্ণতা বৃদ্ধি বেশি সেই দণ্ডটির দৈর্ঘ্য বৃদ্ধিও বেশি হয়। তাহলে এখানে দেখো, এখানে আমি যেহেতু এই দণ্ডের উষ্ণতা বৃদ্ধি বেশি করেছি, তাহলে এই দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধিও বেশি হবে। আমি ধরলাম এই দণ্ডের দৈর্ঘ্য বেড়ে এখন কত হয়েছে, 3.5 সেন্টিমিটার। এর মনে করা হয়েছে 3 থেকে বেড়ে হয়েছে 5 সেন্টিমিটার। তার মানে এই দণ্ডের দৈর্ঘ্য কত বেড়েছে, এই দণ্ডের দৈর্ঘ্য বেড়েছে 0.5, এই দণ্ডের দৈর্ঘ্য কত রয়েছে, 3 সেন্টিমিটার বেড়েছে। তাহলে এই লাইনটা বোঝা গেছে। এই লাইনটা তাহলে কি বললো, দুটো কি তিনটে দণ্ড যদি আমরা নেই, সেই তিনটে দণ্ডের উপাদান যদি একই হয়, প্রাথমিক দৈর্ঘ্য যদি একই হয়, এরোটি এরোটি এওপি তো এওপি, তাহলে যে দণ্ডের আমি উষ্ণতা বেশি বাড়াচ্ছি, কার উষ্ণতা বেশি বাড়াচ্ছি, এটা 30 থেকে 40 করেছি, বি 30 থেকে 35 করেছি, এর বেড়েছে 5 ডিগ্রি, এর বেড়েছে 10 ডিগ্রি। তাহলে এ দণ্ডের দৈর্ঘ্য, এ দণ্ডের উষ্ণতা বেশি বেড়েছে। তার মানে যে দণ্ডের উষ্ণতা বৃদ্ধি বেশি হবে সেই দণ্ডের দৈর্ঘ্য বেশি বাড়বে। সেই কারণে দেখো এ দণ্ডের দৈর্ঘ্য বেড়েছে 2 সেন্টিমিটার বেড়ে গেছে বেশি, এর দৈর্ঘ্য বেড়েছে 0.5 সেন্টিমিটার। বোঝা গেছে? এখন তুমি দেখো, আমরা যে বলেছিলাম যে কঠিন পদার্থের দৈর্ঘ্যের প্রসারণ তার প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, এমন ভাবে নির্ভরশীল সেটা আমরা এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি। এবং উষ্ণতা বৃদ্ধির উপর নির্ভর বলেছিলাম যে দৈর্ঘ্য প্রসারণটা উষ্ণতা বৃদ্ধির উপর নির্ভর করে, এমন ভাবে নির্ভরশীল সেটা আমরা এই ইকুয়েশন থেকে পাচ্ছি। এখন এই দুটো সমীকরণকে যদি আমরা একসঙ্গে লিখতে চাই, তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারি, L2 - L1 proportional to L1 T2 - T1, যখন উষ্ণতা এবং প্রাথমিক দৈর্ঘ্য উভয়েই পরিবর্তনশীল, উভয়েই পরিবর্তনশীল। বোঝা গেছে? এখন প্রপোর্শনাল চিহ্ন থেকে সমান চিহ্ন নিয়ে আসতে গেলে একটা কি নিয়ে আসতে হয়, কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। এখানে কনস্ট্যান্টটাকে আমরা আলফা বলবো। তাহলে আলফা L1 T2 - T1, এই আলফাটা হচ্ছে গিয়ে কি, সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক, এর একটি নাম আছে, এটিকে বলবো আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। বোঝা গেছে? এবার আমরা এইটা আরেকবার উপরে তুলব। দেখো এইটা আমরা তুলছি, L2 - L1, L2 - L1 সমান পেয়েছি L1 আলফা টি। আচ্ছা, L2 - L1 কি, দৈর্ঘ্য বৃদ্ধি তো, তার মানে আমাদের এখানে লিখে দিলাম কি, দৈর্ঘ্য বৃদ্ধি। আচ্ছা, এই সমীকরণটি ফিজিক্যাল মিনিং বা কি বোঝাতে চাইছে, বা তুমি এই লাইনটা থেকে কি বুঝতে পেরেছো? এই লাইনটা বলছে, যদি তুমি একটা L1 প্রাথমিক দৈর্ঘ্যের দণ্ড, অর্থাৎ আমরা একটা দণ্ড বিবেচনা করলাম যার প্রাথমিক দৈর্ঘ্য কত, L1, যদি তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হয়, অর্থাৎ এই দণ্ডে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আলফা হয়, যদি আমরা, আচ্ছা এখানে হঠাৎ টি লিখলাম কেন বলতো, দেখো এই T2 - T1 ছিল, T2 - T1 কে আমরা টি লিখতে পারি, সেই কারণে T2 - T1 এর জায়গায় টি লিখেছি। বোঝা গেছে? এবার বলো, তাহলে আমাদের এই ইকুয়েশনটা কি বলছে, আর যদি আমাদের একটা দণ্ড নেই, সেই দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্য যদি L1 হয়, তার যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হয়, যদি আমি এই দণ্ডের টি পরিমাণ উষ্ণতা বাড়াই, যদি এই দণ্ডের উষ্ণতা আমি টি পরিমাণ বাড়াই, তাহলে এই দণ্ডের দৈর্ঘ্য বাড়বে। কতটা বাড়বে? এই দণ্ডের দৈর্ঘ্য বাড়বে L1 আলফা টি পরিমাণ বাড়বে।
অর্থাৎ এই দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি সমান L1 আলফা। বোঝা গেছে? এবার দেখো এখান থেকে আমরা এটা এরকম লিখতে পারি না, L2 সমান L1 প্লাস L1 আলফা টি। এবার L1 যদি আমরা কমন নেই তাহলে লিখতে পারি 1 প্লাস আলফা টি। তাহলে এটা কি বলছে, এটা L2 সমান বলছে। L2 আমরা কি করেছিলাম, অন্তিম দৈর্ঘ্য। তার মানে এটা হচ্ছে গিয়ে L2 টা অন্তিম দৈর্ঘ্য সমান কত হবে বলছে, অন্তিম দৈর্ঘ্য সমান হবে বলছে L1 1 প্লাস আলফা টি। আচ্ছা এই সমীকরণটা কি বোঝাতে চাইছে, এই সমীকরণটা বোঝাতে চাইছে যদি তুমি L1 প্রাথমিক দৈর্ঘ্যের একটি দণ্ডের কথা ভাবো এবং যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, দেখো এই দৈর্ঘ্যের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমি আলফা ধরেছি। যদি আমি এই দণ্ডের উষ্ণতা কি পরিমাণ বাড়াই, এই দণ্ডের উষ্ণতা কি পরিমাণ যদি বাড়াই, তাহলে কি পরিমাণ বাড়ালে এর এখন দৈর্ঘ্য কত। তাহলে এখন দৈর্ঘ্য, এই সমীকরণটা বলছে এখন দৈর্ঘ্য হবে L1 1 প্লাস আলফা। তাহলে এখন দৈর্ঘ্য কত হবে, L1 1 প্লাস আলফা টি। দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পেরেছো? ফার্স্টে হচ্ছে যদি L1 প্রাথমিক দৈর্ঘ্য হয়, তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হয়, উষ্ণতা যদি টি পরিমাণ বাড়াই তাহলে তার দৈর্ঘ্য কতটা বাড়বে, L1 আলফা টি পরিমাণ বাড়বে। আর যদি বলে যে এখন তার দৈর্ঘ্য কত হলো, এখন তার দৈর্ঘ্য হলো L1 1 প্লাস আলফা টি। বোঝা গেছে? তাহলে তোমাকে অঙ্ক যখন করতে দিবে, অঙ্কে কি চেয়েছে সেটা আগে ভালো করে বুঝে নিতে হবে। অঙ্কে যদি চাই তার দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো, তাহলে আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। যদি চাই অন্তিম দৈর্ঘ্য কত, তাহলে আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। বোঝা গেছে? এবার আমরা এই ইকুয়েশনটা আরেকবার লিখছি। দেখো L2 মাইনাস L1 সমান L1 আলফা টি। আলফাটাকে কি বলছি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এখন এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে যখন সংজ্ঞা দিব, কোন রাশির যখন আমরা সংজ্ঞা দিতে চাই, তার সঙ্গে যেগুলো গুণ আছে সেগুলোকে আমরা কি করে দিব, এক করে দিব। তাহলে L1 টাকেও আমরা এক করে দিব, টিটাকেও কি করে দিব, এক করে দিব। তাহলে যদি L1 এর মান যদি এক হয়, টির মান যদি এক হয়, তাহলে আলফা সমান আমরা কত লিখতে পারি, L2 মাইনাস L1। তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কিরকম, দেখো L1 এক, L1 কি প্রাথমিক দৈর্ঘ্য, তার মানে আমাকে প্রাথমিক দৈর্ঘ্যটাকে এক করতে হবে। তাহলে আমরা লিখবো প্রাথমিক দৈর্ঘ্যটাকে আমরা কত করেছি, এক করেছি। উষ্ণতা বৃদ্ধি, টি তো উষ্ণতা বৃদ্ধি প্রকাশ করেছিল, তাহলে উষ্ণতা বৃদ্ধিটাকেও এক করেছি। তাহলে লিখবো উষ্ণতা বৃদ্ধি সূত্রেও আমরা কত করেছি, এক করেছি। যদি এক করি তাহলে আলফা সমান এটা হবে। এইবার সংজ্ঞা দিচ্ছি, দেখো কোন কঠিন পদার্থের প্রতি একক প্রাথমিক দৈর্ঘ্য একক পরিমাণ উষ্ণতা বাড়ায় ওই পদার্থটি যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে আমরা ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলবো। দেখো আমরা যখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দিলাম, আমি কিন্তু এইভাবে এখান থেকে দেখে দেখে কিন্তু বানিয়ে বলেছি। তুমিও না বুঝে সংজ্ঞা মুখস্থ করতে যাবে, আগে বুঝবে, বুঝে তুমি যদি এই পয়েন্ট গুলোকে উল্লেখ করো তাহলে কিন্তু তুমি পুরো নাম্বার পাবে, কোথাও নাম্বার কাটবে না। তাহলে আমরা যখন সংজ্ঞা নির্ণয় করবো বা সংজ্ঞা লিখবো, তখন কিন্তু এই নির্দিষ্ট নিয়ম ফলো করে লিখলে অবশ্যই নাম্বার পাবে। আচ্ছা যদি বলে যে এই কথাটা তুমি আমাকে উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো, তাহলে কি বলবে, এখানে কি বলেছে, প্রাথমিক দৈর্ঘ্য এক করতে। তার মানে মনে করো তুমি একটা দণ্ড নিয়েছো, সাপোজ আমি একটা তামান নিয়েছি, তামান এই দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি কত, 1 মিটার। দেখো প্রাথমিক দৈর্ঘ্য 1 দৈর্ঘ্য, এর উষ্ণতা 1 বাড়াতে বলেছে। তাহলে আমি সাপোজ ধরলাম এর উষ্ণতা আমি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াচ্ছি। বাড়ালে এই পদার্থটির বা এই দণ্ডটির দৈর্ঘ্য তো বাড়বে। আমি ধরলাম এই দণ্ডটির দৈর্ঘ্য বেড়েছে কত,
17 × 10⁻⁶ মিটার এই পরিমাণ বেড়েছে। তাহলে এই সংজ্ঞা কি বলছে? এই সংজ্ঞা বলছে, দেখো, যদি প্রাথমিক দৈর্ঘ্য 1 হয়, 1 মিটার তার নিয়েছি বা দণ্ড নিয়েছি, উষ্ণতা বৃদ্ধি 1 হয়, আমরা দেখো উষ্ণতা 1°C বাড়িয়েছি, তাহলে যে পরিমাণ দৈর্ঘ্য বেড়েছে, কত পরিমাণ দৈর্ঘ্য বেড়েছে? এই পরিমাণ দৈর্ঘ্য বেড়েছে। যে পরিমাণ দৈর্ঘ্য বেড়েছে সেটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তার মানে এই পদার্থটি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলবো আলফা সমান 17 × 10⁻⁶। আলফার মান কত হবে? 17 × 10⁻⁶। আমরা এখন একক লিখিনি এখানে, কারণ এককটা আমরা এখনো পড়ি। বোঝা গেছে? তাহলে আমরা এখান থেকে যদি আমরা লিখতে চাই, এই সমীকরণ থেকে যদি লিখতে চাই, তাহলে আলফা সমান কত পাবো? L2 - L1 বাই L1 ইন্টু T। এবার যদি আলফা এর একক নির্ণয় করতে বলে, আমরা কি লিখবো? আলফা এর একক সমান উপরে হবে দৈর্ঘ্যের একক, নিচেও হবে দৈর্ঘ্যের একক ইন্টু উষ্ণতার একক। দুটো দৈর্ঘ্যের একক, তাহলে দৈর্ঘ্যের অনুপাত আছে, তাহলে এই দুটো একক কি হবে? কেটে যাবে। তাহলে আলফা এর একক শুধুমাত্র কার এককের উপর নির্ভর করবে? উষ্ণতার এককের উপর। বোঝা গেল? তুমি সিজিএস পদ্ধতিতে যদি আলফা একক নির্ণয় করতে চাও, তাহলে দৈর্ঘ্যের একক কত বসাবে? সেন্টিমিটার। এখানেও দৈর্ঘ্যের একক বসাবে সেন্টিমিটার। উষ্ণতার একক বসাবে কত? ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাচ্ছে, শুধুমাত্র কার এককের উপর নির্ভর করছে? উষ্ণতার এককের উপর নির্ভর করছে। তুমি যদি এসআই পদ্ধতিতে নির্ণয় করতে চাও, তাহলে দৈর্ঘ্যের এককের জায়গায় কত বসাবে? মিটার। এখানেও দৈর্ঘ্যের এককের জায়গায় বসাবে মিটার। এখানে উষ্ণতার এককের জায়গায় কত বসাবে? কেলভিন। তাহলে মিটার মিটার কেটে যাবে, শুধুমাত্র কেলভিন থাকবে, মানে শুধুমাত্র উষ্ণতার এককই আছে। সেই কারণে বলা হচ্ছে যে আলফার একক কেবলমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে, দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। এরকম কিন্তু একটা কোশ্চেন থাকে। যদি বলে যে তুমি দেখাও আলফা এর একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল নয়, কিন্তু উষ্ণতার এককের উপর নির্ভরশীল, তাহলে আমরা যে গাণিতিক ফর্মুলা করলে আলফা পেয়েছি, এতটা পর্যন্ত তোমাকে নিয়ে আসতে হবে, গিয়ে এইভাবে লিখতে হবে আলফা এর একক সমান দৈর্ঘ্যের একক বাই দৈর্ঘ্যের একক ইনটু উষ্ণতার একক। তারপরে নিচে বলে দিবে যেহেতু আলফা এর একক দুটি দৈর্ঘ্যের এককের অনুপাত, সেই কারণে এটি দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল নয়, শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভরশীল। বোঝা গেছে? এবার তাহলে আমরা কি বললাম? সিজিএস পদ্ধতিতে হলে উষ্ণতার একক কত বসাবো? ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটা হবে ডিগ্রি সি ইনভার্স। এসআই পদ্ধতিতে হলে এখানে করব 1/কেলভিন, তাহলে সমান হবে কেলভিন ইনভার্স। একইভাবে আলফা এর মাত্রা যখন আমাকে নির্ণয় করবে, তাহলে আলফা এর মাত্রা সমান কত হবে? উষ্ণতার শুধুমাত্র মাত্রা বসাবো, কারণ দৈর্ঘ্যের মাত্রা তো কেটে যাবে। তাহলে এটা হবে 1 উষ্ণতার মাত্রাকে থিটা বলবো, তাহলে থিটা উপরে উঠে হবে থিটা ইনভার্স। আচ্ছা, এটাকে এইভাবে লেখা যায় কি? m⁴ l⁴ t⁴ থিটা ইনভার্স। x⁴ মানে কত? 1। তাহলে m⁴ মানে কত হবে? 1 হবে। l⁴ মানে 1 হবে। t⁴ মানে 1 হবে। তাহলে সবগুলো এই তিনটেই তো 1 হয়ে গেল, পড়ে থাকলে কত? থিটা ইনভার্স। তাহলে থিটা ইনভার্স যা m⁴ n⁴ t⁴ -1 এক। বোঝা গেছে? এবার আমরা কি করবো? মনে করো তোমাকে বলে দিয়েছে যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান 17 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। এইটা কথার অর্থ। তাহলে আমরা বলবো আলফার সংজ্ঞা কি করেছিলাম গো? আলফার সংজ্ঞা করেছিলাম প্রাথমিক দৈর্ঘ্যকে 1 করেছিলাম, উষ্ণতা বৃদ্ধিকে 1 করেছিলাম,
দিলে যতটা পরিমাণ দৈর্ঘ্য বাড়ছে সেটাই হচ্ছে গিয়ে আলফা। তাহলে এখানে বলবো আমি যদি একটি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের তামার দণ্ড নেই এবং এর উষ্ণতা যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই, তাহলে এই দণ্ডের দৈর্ঘ্য কত বাড়বে? 17 ইন্টু 10⁻⁶ সেন্টিমিটার বাড়বে। বা তুমি বলতে পারো যদি আমরা 1 মিটার দৈর্ঘ্যের একটা দণ্ড নিই, দেখো এটা 1 করলাম, যদি এর তাহলে 1 মিটার দণ্ডের দৈর্ঘ্য নিলাম, এর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালাম, তাহলে এটার কথা বলে দিলাম। তাহলে এই দণ্ডের দৈর্ঘ্য বাড়বে 17 ইন্টু 10⁻⁶ মিটার। এই পরিমাণ দণ্ডের দৈর্ঘ্য বাড়বে। খেয়াল করো আমি যখন 1 সেন্টিমিটার নিয়েছি তখন দৈর্ঘ্য বৃদ্ধি বলছি এত সেন্টিমিটার, যখন আমরা 1 মিটার নিয়েছি তখন তার দৈর্ঘ্য বৃদ্ধি বলছি এত মিটার। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে। বোঝা গেছে? এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা জানি 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধির সমান 5/9 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি। আমরা পড়েছি না সেলসিয়াস স্কেল হয়, ফারেনহাইট স্কেল হয়, কেলভিন স্কেল হয়, এবং ফারেনহাইট স্কেলে 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতার পরিবর্তন বা 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধি সেলসিয়াস স্কেলে কত ডিগ্রির সঙ্গে সমান? 5/9 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমান। অর্থাৎ ফারেনহাইট স্কেলে যদি আমরা 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বাড়াই, তাহলে সেলসিয়াস স্কেলে সেটা কত ডিগ্রি বাড়বে? 5/9 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়বে। তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি যে ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে? 5/9 আলফা। অর্থাৎ সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সঙ্গে যদি আমরা 5/9 গুণ করি, তাহলে আমরা ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা পেয়ে যাব। বোঝা গেছে? এবার মনে করো তোমাকে বলে দিয়েছে যে একটি তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটি কি দিয়েছে দেখো, পার ডিগ্রি সেলসিয়াস দিয়েছে, মানে সেলসিয়াস স্কেলে দিয়েছে, তার মধ্যে তোমাকে আলফা সি দিয়েছে। তোমাকে প্রশ্ন করেছে আলফা এফ সমান কত হবে। তাহলে এখান থেকে করব আলফা এফ সমান হবে 5/9 ইন্টু 17 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলে করছি মানে পার ডিগ্রি ফারেনহাইট লিখবো। সেলসিয়াস স্কেলে যখন হবে তখন পার ডিগ্রি সেলসিয়াস কথাটা থাকবে। বোঝা গেছে? আবার আমরা জানি যে কেলভিন স্কেলে 1 কেলভিন সমান সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি সেলসিয়াসের সমান। তাহলে কেলভিন স্কেলে 1 কেলভিনের বৃদ্ধি সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি সেলসিয়াসের বৃদ্ধির সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কেলভিন স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান হবে সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সঙ্গে সমান। তাহলে সেই হিসাবে আমরা বলবো কেলভিন স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তাহলে কত হবে? আমরা বলে দিব, মানটা লিখে দিব 17 ইন্টু 10⁻⁻6 পার কেলভিন। দেখো এটা কেলভিন স্কেলে বলে পার কেলভিন, ফারেনহাইট স্কেল বলে ডিগ্রি ফারেনহাইট, এবং সেলসিয়াস স্কেল হলে পার ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেছে? আজকে এতটা পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।